রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। আর আজ বুধবার বিকেল 4টে, সমাজ ও সংস্কৃতি এক্সপ্রেস। আজকে আমার সঙ্গে সমাজ ও সংস্কৃতি এক্সপ্রেসে স্টুডিওতে উপস্থিত আছেন স্বনামধন্য কবি, সমাজকর্মী মণিশঙ্কর। মণিশঙ্কর, অনেক অনেক স্বাগত। নমস্কার। বেশি কথাই যাচ্ছি না, বিষয়ে আসি। তার আগে তো বলতেই হয় যে আমাদের চ্যানেল আগামী 10ই জুন 25 বছর পূর্ণ করে 26-এ পড়বে। বাহ, এত বড় একটা জার্নি, এত বড় জার্নি সত্যি। শুধু যে খবর দেওয়া নেওয়া মধ্যে না থেকে সমাজের সব স্তরের বিষয়গুলোকে নিয়ে আমরা আমাদের মতো করে না, আমরাও তো দেখেছি যে শিল্প সাহিত্য সমস্ত কিছু ব্যাপারটাই এক্সপ্রেস নিউজ চিরদিনই করে এসছেন। তো আগে এসছো? হ্যাঁ, আগেও এসছেন, করে এসছেন। যে শুধুমাত্র খবর বা শুধুমাত্র এই বিজ্ঞাপন চালিয়ে দেওয়া, এই ব্যাপারটা না করে সমাজের যে অন্যান্য দিকগুলো রয়েছে, ক্রিয়েটিভ দিকগুলো, সেগুলোকেও তুলে ধরা, এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছে এক্সপ্রেস নিউজ চিরদিনই। 25 বছরের জন্য এক্সপ্রেস নিউজকে অবশ্যই, এবং এক্সপ্রেস নিউজের যে দর্শকরা রয়েছেন তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে। চ্যানেলটি দেখুন। অবশ্যই, দর্শক হচ্ছে ভগবান, দর্শক থাকলে আমরা সবাই আছি। ঠিক, আমরা যেমন বলি পাঠক ভগবান, হ্যাঁ, মানে আমরা যারা লিখি এক একটা বিষয়ের এক একজন। ঠিক ঠিক, যেমন আমরা ব্যাংকে বলি আর ইন্টারেস্ট পেলাম, হ্যাঁ, আর শেয়ারে বলি আমরা ডিভিডেন্ড পেলাম, সেরকম, বা ইন্স্যুরেন্সে বলি আমরা ম্যাচুরিটি পেলাম, সেরকম। আর দর্শক তোমার পাড়ার লোকেদের কাছ থেকে বলি সুদ পেলাম। যাই হোক, গণতন্ত্রের একটা বিরাট উৎসব গেল আমাদের রাজ্যে, বিধানসভা ভোট। কেমন লাগলো? এটা তো সমাজের সঙ্গে একটা, হ্যাঁ অবশ্যই। এবার ভোট চমৎকার ভোট হয়েছে, মানে একজন সাধারণ নাগরিক হিসাবে বলছি যে চমৎকার ভোট হয়েছে। মানুষ যেতে পেরেছে, ভোট দিতে পেরেছে, নিজেদের যাকে যে যার মতো পছন্দ মতো দিয়েছে, কিন্তু সবাই যেতে পেরেছে, দিতে পেরেছে এবং নির্ভয়ে দিতে পেরেছে। এইটা একটা বিরাট ব্যাপার। এই দিক থেকে ভোটটা অবশ্যই নিশ্চিতভাবে এবারে ভোটটা অন্যরকমের হয়েছে। শুধু একটা আক্ষেপ থেকে গেছে যে ওই যে এসআইআর মাধ্যমে যে নামগুলি থেকে গেল, বাইরে থেকে গেল, যারা নিজেদের পছন্দ জানাতে পারলেন না ভোট দিয়ে, তাদের জন্য একটা তো আক্ষেপ থেকে যাবেই। কিন্তু বাকিটা, ওইটাকে বাদ দিয়ে যদি বাকিটা বলি, ভোটের পারফরমেন্স থেকে শুরু করে সমস্ত খুব ভালো। এই সমাজ গড়ে ওঠে যেহেতু ভোটের বা নির্বাচনের কথা এলো, যে নিজের ভোট আমার পছন্দসই মানুষকে দেব, তাতে যে সরকার আসে তাকে আমরা মেনে নেব। এই ধারা, এই চল, এই রীতি যদি থাকে, আমার মনে হয় রাজ্য, দেশ সব উন্নতি হবে। সেটাই তো গণতান্ত্রিক রীতি হওয়া উচিত, যে জনাদেশকে মাথা পেতে নেব এবং জনাদেশ, হ্যাঁ ঠিকঠাক জনাদেশ, অবশ্যই জনাদেশ যখন বলছি তার মানে ঠিকঠাক। আমি ব্যাকডোরের যেটা, সেটা তো জনাদেশ হলোই না। জনাদেশ যদি হয়, সত্যিকারের জনাদেশ যদি হয়, তাহলে তাকে মাথা পেতে নিতে হবে। এবং সে বিষয়ে রাজনৈতিক মতাদর্শগত আন্দোলন, রাজনৈতিক প্রেক্ষাপটে, রাজনৈতিক মঞ্চে অবশ্যই হবে তাদের লড়াই, সেটা অন্য জিনিস। কিন্তু জনাদেশ মানে ভোট হয়ে নির্বাচন হয়ে গেল, জনাদেশ যেদিকে গেল, তাকে যে দল, কোনো তো একটা দল সরকার গড়বে গণতান্ত্রিক পদ্ধতিতে, তাই হয়, বুঝতে হবে সে সরকারটা কিন্তু আমারও সরকার। আমি যদি বিপক্ষ দলকেও ভোট দিয়ে থাকি বা অন্য কাউকেও দিয়ে থাকি, কিন্তু যে সরকার গঠিত হলো সেই সরকার কিন্তু আমারও সরকার। সেই মুখ্যমন্ত্রী আমারও মুখ্যমন্ত্রী, সে খাদ্যমন্ত্রী আমারও খাদ্যমন্ত্রী, তারও মুখ্যমন্ত্রী, সবার, প্রত্যেকটি রাজ্যবাসীর সরকার এটি।
সুতরাং সরকারের গঠনমূলক কাজ যেগুলো থাকবে তার যেমন আমরা উচ্চকণ্ঠে প্রশংসা করব, অ্যাট দ্য সেম টাইম একইভাবে যদি আমার কাছে মনে হয় যে না কোনো কাজটা এটা না হলেই ভালো হতো, এটা ঠিক হলো, তার একটা গঠনমূলক সমালোচনাও করব, কারণ সেই সরকার আমার। তখন আর দলীয় রাজনীতি থাকার কথা নয়। সরকারের কাছে কোনো নাগরিকের দলীয় রাজনীতি বা দলীয় আনুগত্য থেকে কোনো কিছু ব্যক্ত করা এটা ঠিক নয়। আর আমার মনে হয় যদি ঠিকঠাক সমালোচনা করা যায়, তাহলে যদি দক্ষ প্রশাসক হন তিনি, তা সেটাকে তিনি সাধুবাদ মানে ভালোভাবে নেবেন, নিশ্চয়ই নিশ্চয়ই তার ভুলটা তিনি শুধরে নেবেন। হ্যাঁ, সেটাই তো এটাই কিন্তু সাধারণ মানুষ এটাই চাই আমাদের। অবশ্যই, এবং সাধারণ মানুষের সেটা খুব ভালো লাগবে যে বাহ, ওই পয়েন্টটা তো উনি তুলেছেন এবং আমাদের আমি সরকার এই কাজে তো বিরোধিতা করেছি, এটাকে উনি হ্যাঁ অ্যাপ্রিসিয়েট করেছেন। ফলত তিনি নিজেকে বিচ্ছিন্ন ভাববেন না, তিনি তখন নিজেকে অটোমেটিকলি তিনি নিজেকে পার্ট অফ গভর্নমেন্ট বলে মনে করবেন। হ্যাঁ, এই যে নিজেকে একজন বলে ভাবা, সে স্পেসটা তৈরি হবে। অনেক বছর আগে, এবং রাজনৈতিক সম্পর্কের সুস্থতা তো এটাই। অনেক বছর আগে তখন আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার, ঠিক দীর্ঘদিন বামফ্রন্ট সরকার থাকার ফলে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া উঠেছিল। সেই সময় কবি জয় গোস্বামী আনন্দবাজার পত্রিকায় লিখেছিলেন, আমরা ভয়কে প্রচণ্ড ভয় পাই। এই যে ভয় না পেয়ে যদি আমরা গঠনমূলক সমালোচনা করতে পারি, আর সেই ভয় না পাওয়াটা যদি উচ্চ নেতৃত্ব যারা আমাদের আছেন তারা সেটাকে মেনে নেন, তাহলে সমাজ প্রশ্রয় দেন, হ্যাঁ, তাহলে অবশ্যই সমাজ সেটা অনেক বেশি এগিয়ে যাবে। হ্যাঁ, এবং একটা সুস্থ সংস্কৃতি গড়ে ওঠে। হ্যাঁ, সেখানে আরেকটা জিনিস আমাদের আরো সমাজের যারা আমরা জনপ্রতিনিধি করে আমরা যাদেরকে পাঠাচ্ছি, তারা দলের না হয়ে সকলের হতেই হবে, কারণ তিনি তো অভিভাবক হিসেবে গেছেন। আরেকটা কথা, খুব সুন্দর আজকে আলোচনাটা একটা নিয়েছি আমরা, যে আমরা এরকম একটা সরকার চাই যে যারা জনপ্রতিনিধি যখন তারা প্রার্থী হয়ে ভোটে দাঁড়াচ্ছেন, আমরা সোশ্যাল মিডিয়ায় বা টিভির পর্দায় দেখছি যে কেউ জল তুলে দিচ্ছেন, কেউ রুটি বেলে দিচ্ছেন, বা কেউ অনেক কাজ করে দিচ্ছেন, একজন দেখলাম পার্টি বেঁধে দিচ্ছেন। সে ঠিক আছে, জনপ্রতি হয়ে যাবার পরে, জেতার পরে মানুষের হৃদয়ে জায়গা করে নিন, তখন যেন একটা সেলিব্রিটি হয়ে যায় যে স্যার আসছি, আমি কথাটা বুঝতে পেরেছি। আমি দুটোরই পক্ষপাতী নই। একটা হচ্ছে যে আমাকে মানে আমি যখন জনপ্রতিনিধি হয়ে গেলাম, তারপরে আমার প্রয়োজন নেই, আমি তার আগেও প্রয়োজন আছে বলে মনে করি না, কিন্তু কেউ কেউ মনে করতে নেই পারেন যে আমার প্রচারের পক্ষে এটা সুবিধাজনক, আমি ওই পার্টটাকে বাদ দিয়ে দিলাম, প্রচার পার্টটাকে বাদ দিয়ে দিলাম। এইবারে ধরুন জনপ্রতিনিধি যিনি হয়ে গেলেন, তার কোনো দরকারই নেই কুয়ো থেকে জল তুলে দিয়ে মানুষটির মুখে দিতে যাওয়ার, তার জন্য লোক আছে। তিনি সেই লোকটাকে মনিটরিংয়ের যে ব্যবস্থা সেটা করুন, তার জন্য তাকে পাঠানো হয়েছে ওখানে, তাকে নীতি নির্ধারণের জন্য পাঠানো হয়েছে, সেই নীতি যাতে প্রয়োগ হয় ঠিকঠাক সেটি দেখার জন্য তাকে পাঠানো হয়েছে, সেই কাজটা করুন। এটা যেমনভাবে আমি বলছি যে ওইটাকে সমর্থন করি না যে রোগীকে সুস্থ করে তুলবার জন্য রোগীর পাশে বসে জলপটি করতে হবে একজন জনপ্রতিনিধিকে, কখনোই নয়। তিনি কজন মানুষের কাছে পৌঁছাতে পারবেন? হয় না, এই কি সুপারম্যান নাকি? কখনো হয় না। সুতরাং ওটা করতে যাওয়াটাই বোকামি এক। আর দ্বিতীয়ত হচ্ছে নিজেকে সেলিব্রিটি ভাবা, সেটাও ঠিক নয়। তিনি জনপ্রতিনিধি, জনগণের মাঝেই তাকে থাকতে হবে, যেন জনগণ সবসময় ভাবেন, মানে ওই রবীন্দ্রনাথের কথা আর কি, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক, যেন এইটা কোনো জনপ্রতিনিধি না ভুলে যান যে তিনি আমাদের লোক। যদি ভুলে যান তাহলে আমাদের কাজ তোমাকে শিক্ষা দিয়ে দেবে। ঠিক, এইটা থেকেই তো শিক্ষা নেওয়া উচিত। 34 বছরের একটা জমানা, যেটাকে হিন্দিতে বলে জমানা, সেটা গেছে, তারা নিশ্চয়ই শিক্ষা নিয়েছেন, অন্তত মুখে তো বলেন, চারিদিকে শুনতে পাই যে হ্যাঁ তারা শিক্ষা নিয়েছেন। এই সম্প্রতিকালে একটি সরকার চলে গেল, একটি দল সরকার থেকে চলে গেল, সরকার তো গেল না, দল গেল 15 বছরের। হ্যাঁ, একটি 15 বছরের দল যারা সরকার পরিচালনা করছিলেন জনাদেশ নিয়ে, যেভাবেই হোক না কেন, আমি সেই বিতর্কে যাচ্ছি না, তারা গেল। সেখান থেকে যে নতুন সরকার এলো,
এই 2-এর থেকেই শিক্ষা নেওয়া উচিত, বরং আমি বলবো 3-এর থেকে শিক্ষা নেওয়া উচিত। 7-এর দশক, তারপর 4-এর থেকে 7-এর দশক, 7-এর দশকে যুক্তফ্রন্ট আসা, তারপর আবার বামফ্রন্ট আসা, তারপর বামফ্রন্টে চলে গিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার আসা, দল হিসাবে সরকার গঠন করা, তারপরে এখন বিজেপি সরকার, এনডিএ বা বিজেপি হ্যাঁ সরকার। এনডিএ বা এখন তো বিজেপি মোটামুটিভাবে আমাদের এখানে নিরঙ্কুশ সে এসছে। সুতরাং এনডিএ বা বিজেপি সরকারকে বলছি, এনারা এসছেন। এবারে যে নতুন সরকার এলো তাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে ওই যে 3টে কথা বললাম, সেই 3টে থেকে 4টের কথা বললাম, কংগ্রেস, যুক্তফ্রন্ট, বামফ্রন্ট, তৃণমূল কংগ্রেস, 4টে, এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে মানুষ পিছোবে, জনগণ পিছোবে, কারণ কেউ চায় না ভাত কাপড়ে জীবনযাপন আমাদের, সেই ভাত কাপড় চাহিদা খুব কম, হ্যাঁ সাধারণ খুব মানুষের। কম, খুব কম। সেই ভাত কাপড়ে জীবনযাপন করতে করতে আমরা কখনোই কোনো ঝামেলার মধ্যে পড়তে চাইবো না, কেউই চায় না। সন্তান সন্ততি, ওই যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এইটুকুই আমাদের আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষাটুকুকে মর্যাদা দিয়ে যদি জনপ্রতিনিধিরা কাজ করে যান, আমার মনে হয় 34 কেন 78-ও কোনো পরিবর্তন আসার দরকার হবে না, বা আসবে না, হ্যাঁ আসবে না। কিন্তু মানুষকে যদি পিছোতে বাধ্য করা হয়, এবং পিছোতে একটা সময় তার দেওয়ালে ঠেকবেই এবং সে রিভোল্ট করবেই। এই ইতিহাস খুব একটা ভালো তুমি কথা বললে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এইটা যার উক্তি কত বছর আগে, কয়েকশো বছর আগে বা হাজার বছর আগে, রায়গণকাল ভারতচন্দ্র, তো তার চিন্তা ভাবনা, যার আগামী মানে দূরদৃষ্টি দেখো, এটা কিন্তু আজকেও আমাদের একই স্লোগান। সাধারণ মানুষের স্লোগানে এটাই হয়, সে একদম সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত এটাই। যখন ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব হলো, সমাজ মানে গঠিত হলো, ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব হলো, আমার সম্পত্তি, আমার পরিবার, এই ব্যাপারটা এলো, তখন থেকে কিন্তু একই কথা মাথার মধ্যে ঘুরছে সবারই, যেন আমার সন্তান থাকে দুধে ভাতে, এইটুকুই। কেন সন্তানের কথা বলা হয়েছে, কেন বলা হয়নি যে আমার বাবা মা থাকুক দুধে ভাতে? অনেকে বলতে পারে যে দেখো কেমন নিজের সন্তানকে বলছে, কিন্তু বুড়ো বাবা মার কথা বলেনি। এটাতে তাদের একটু আমার মনে হয় যে মানে সচেতন করা দরকার যে স্নেহ সবসময় কিন্তু নিম্নগামী হয়, সবসময় স্নেহ সবসময় নিম্নগামী হবে। আমি আমার বাবা মা আমাকে যত না ভালোবেসেছে, আমার সন্তানকে অনেক বেশি ভালোবাসে। তেমনি বাবা মা যদি জীবিত বাবা তো নেই, মা যদি জীবিত থাকবেন না, কিন্তু যদি থাকেন, আমার সন্তানের সন্তান আরও বেশি প্রিয় হয়ে উঠবে। তেমনি আমি আমার সন্তানকে ভালোবাসি, যখন সেই সন্তানের সন্তান হবে তখন তার প্রতি ভালোবাসা স্নেহ উজাড় করে চলে যাবে, তখন আমার সন্তানের প্রতি অতটা থাকবে। আর আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, সেখানে তো তার বাবা মার তার সন্তান, হ্যাঁ তাই তো, মানে এটা একটা ক্রমধারাবাহিক ব্যাপার। হ্যাঁ, শিশুর পিতা লুকিয়ে আছে সব শিশুর অন্তরে, ঠিক। তো এইটাই ব্যাপার। জনপ্রতিনিধি যারা হলেন তাদের কাছে আমার সমাজ ও আবেদন সংস্কৃতি এক্সপ্রেস নিউজের পর্দায়। আর আজকে স্টুডিওতে মণি শঙ্কর, মণি কবি, সমাজকর্মী। আর একটা পরিচয় আছে মণির, মণি একজন বড় চিত্রশিল্পী। ছবির মধ্যে সমাজকে কি উপহার দাও, মানে কি বার্তা দাও তোমার ছবির মধ্যে? তারপর তোমার কবিতায় আসবো। হ্যাঁ, ছবি, এখন ছবিতে বার্তা বলতে আসলে চিত্রশিল্প তো অনেকটা এগিয়ে গেছে, যেমন কবিতা এগিয়ে গেছে, সব কিছু পরিবর্তন, আমাদের জীবন এগিয়ে গেছে, বিবর্তিত হচ্ছে। তো অনেকেই এই বার্তা ব্যাপারটাকেই পছন্দ করছেন না, যে শিল্পের আবার বার্তা কী। কিন্তু আমি এটা মনে করি না। আমার উপন্যাস বলুন, গল্প বলুন, কবিতা বলুন, নাটক বলুন, প্রবন্ধ তো বটেই, হ্যাঁ, এবং আমার ছবি, তাতে সবসময় একটা বার্তা থাকে। গল্প থাকে না, কিন্তু বার্তা থাকে অবশ্যই। সেই বার্তাটা রং এবং রেখার মাধ্যমে আমি ফুটিয়ে তুলি। যেমন একটা আমার খুব এখন ব্যাপার হচ্ছে যে আমরা এমন একটা সংস্কৃতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, অর্থাৎ আমাদের ওয়ে অফ লাইফটা এমন ছিল যেন দুর্মুখ হওয়াটাই একটা বড় কৃতিত্ব বা বড় বৈশিষ্ট্য, বা সেটাকে খুব বেশি প্রশংসাযোগ্য। মানে আমি যদি দুর্মুখ হই, আমি যদি খুব কটু কথা বলতে পারি, আমি যদি কুকথা বলতে পারি, তাহলেই নাকি আমার ব্যক্তিত্ব খুব রিজু হবে। হ্যাঁ, খুব আমি একটা কবিতাতে লিখেছিলাম একবার একটা লাইন, যে বিনয়ে যে দ্রোহ থাকে, বিনয়েও দ্রোহ থাকে। হ্যাঁ, সুতরাং
সবসময় উচ্চকিত হতে হবে, চিৎকার করতে হবে, গালমন্দ করতে হবে, কিস্তি খেউড় করতে হবে, একেবারেই যে সমস্ত শব্দকে আমরা সত্যিকারের অশিষ্ট শব্দ বলতে হয় যেগুলিকে, সেই সমস্ত শব্দগুলো উঁচু জায়গার থেকে একেবারে চলতে চলতে যদি বইতে বইতে আমার ঘর পর্যন্ত পৌঁছে যায়, সেটা তখন সেই সংস্কৃতিকে খুব অসুস্থ বোধ হয়। এবং একজন লেখক হিসাবে বা একজন চিত্রশিল্পী হিসাবে তখন দম বন্ধ হয়ে আসে। তো কিছুদিন ধরে নির্বাচনের আগে আমি যে সমস্ত ছবিগুলো আঁকছিলাম, তার মধ্যে এই দমবন্ধ, আমার যে দমবন্ধ ব্যাপারটা, সেটা অনেক বেশি করে প্রকাশ পাচ্ছিল। একটা ছবি এঁকেছিলাম, দেখেছেন হয়তো, যে একটা গাধা, আমি গাধার পোর্ট্রেটটা করে মুখটা করেছিলাম একটু, সে দাঁত বের করে হাসছে, এই ছবিটা করে সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, দিয়েছিলাম। তো একটা গাধা, সে হাসছে, ওরকম অট্ট হাসির মতো হাসছে, এবং ছবিটা খুব রিয়েলিস্টিক ছবি করেছিলাম। তো এটার মধ্যে দিয়ে আমার বার্তাটা দেওয়া যে সমাজে যা কিছু হচ্ছে তাতে কিন্তু একটা গাধাও হাসছে। আপনি হয়তো প্রশংসিত হয়ে খুব আহ্লাদ বোধ করছেন, কিন্তু গাধাটা হাসছে। এইভাবেই এটা হতে পারে তুমি যাকে গাধা ভাবছো সেও কিন্তু হাসছে। হ্যাঁ হ্যাঁ, সেও হাসছে। ওইটাই তো বলছি যে তুমি খুব আহ্লাদিত বোধ করছো এবং ভাবছো কি বোকা রে বাবা, কিন্তু আদতে সে হাসছে, কিন্তু ভেতরে সে বোকা নয়। হ্যাঁ, সে বোকা নয়। তো এইভাবেই আমার সে সময় মানে সুযোগ খুঁজছে সময়ের। হ্যাঁ, ঠিক তাই, হাসতে হাসতে সুযোগ খুঁজছে। তো আমি চাই একজন শিল্পী হিসাবে, চিত্রশিল্পী হিসাবে এখন যে ছবিগুলো আঁকছি তার মধ্যে অবশ্যই আমাদের যে একটা বন্ধন, এই কিছুদিন আগে একটা ছবি আঁকলাম, সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম, হয়তো দেখেছেন। একটা নারীর শরীর, মুখটা তার রেইনডিয়ারের, বলগা হরিণের, তো শিংসহ, চোখে তার বিষাদ, অথচ তার স্তন সোনার, মানে তার যে যৌনাঙ্গ সেগুলো সোনার, হ্যাঁ সোনার, বাকি খুব পেলবো সমস্ত রিয়েলিস্টিক জায়গা থেকে, আর তার চারপাশ থেকে স্বর্ণালঙ্কার ঝরে পড়ছে, কিন্তু তার পাশে একটা খাঁচার বেড়া রয়েছে, আর পায়ের হাঁটু থেকে নিচটা পাথর। সে বুঝতেই পারছে না যে আসলে আমি একটা স্থবিরত্ব পেয়ে গেছি, জড়ত্ব পেয়ে গেছে আমাকে, বা আমি ভালো নেই, বা আমি ভালো নেই। আমার যতই অলংকার, হ্যাঁ, যতই অলংকার থাকুক, অর্থ থাকুক, আমার মন ভালো নেই। কেন? চারিদিকের অসুস্থতা আমাকে ঘিরে ধরেছে, আমাকে জড়ত্ব পেয়ে বসছে। হ্যাঁ, তো এই সব ছবিগুলো আঁকছি এখন। ছবি আঁকার সময় হঠাৎ মানে রং তুলি নিয়ে আঁকতে বসলো তা তো নয়, একটা তো বিষয় মাথায় ঘুরঘুর করলো, তবে তো আঁকতে পারছি। ওই সুনীল গাঙ্গুলির একটা, হ্যাঁ আমার ক্ষেত্রে যেটা হয়, সুনীল গাঙ্গুলির একটা কথা বলি, যে উনি বলেছিলেন কবিতার, উনি বলেছিলেন ঐশ্বরিক লাইন, যে একটা লাইন ক্লিক করতে হয়, তারপরে কবিতাটা লিখতে লিখতে হয়। আমার ক্ষেত্রেও তাই। এমনকি আমি যে উপন্যাসগুলো, এত বড় বড় উপন্যাস আপনি তো দেখেছেন, 1,22,000 শব্দের উপন্যাস সুজন বড়টা, তো সেখানেও কিন্তু একটা লাইন আমাকে ক্লিক করতে হয়, তবে গিয়েই আমি উপন্যাসটা লেখা শুরু করতে পারি, তাছাড়া কিন্তু শুরু করতে মানে এটা তো চাই, এটা কিছু পয়েন্ট চাই। হ্যাঁ, যেমন লোহার উপন্যাসে আমি লিখতে পারছি না, প্রকাশক তাড়া দিচ্ছে, তো তখন আমি করলাম, বেশ কিছুদিন ধরে ওই রকম অস্থিরভাবে চলতে চলতে হঠাৎ করে মাথায় এলো যে ওই কি যেন, কি ডাক সংক্রান্তিটি বারবার আসে ফিরে যায়, এরকম করে একটা লাইন ক্লিক করলো, ব্যাস উপন্যাস গড়গড় করে হয়ে গেল। কারণ তার আগে ওটা 12 বছর ধরে ওই জনজাতির উপর আমার কাজ করা ছিল। এইরকম ছবির ক্ষেত্রেও তাই, একটা কিছু ক্লিক করবে, একটা অনুভূতি একটা ক্লিক করবে, সেখান থেকে আমি কম্পোজিশনটা শুরু করলাম, হয়তো একটা রেখা দিয়ে। যেমন আমি গতকাল থেকে একটা ছবি শুরু করেছি, ঈগলের ঠোঁটটা আমার মাথাতে এসেছিলো, এবারে সেই ঠোঁটটাকে আমি আঁকলাম, এবারে ওখান থেকে কম্পোজিশনটা শুরু হলো। এবারে ও ডিমান্ড করে করে যাবে যে কোথায় কি বসবে না বসবে, কম্পোজিশন নিজে ডিমান্ড করবে। ঈগলের কথা উঠাতে আমার একটা মনে পড়ে গেল, যে শকুন এরকম আসে না, যে আমি ভাবছি যে আমি অনেক উঁচুতে উঠে গেছি, কিন্তু আমার ক্যারেক্টারটা শকুনের মতো দৃষ্টি ভাগাড়ে, সেরকম কিছু ক্যারেক্টার আসে না মনের মধ্যে, সময় তো তাই হয়েছে। হ্যাঁ, না আমার ক্ষেত্রে যেটা হয় যে এই যে মানে আমরা মনুষ্য চরিত্রের যে নেগেটিভ দিকগুলো, একটা সাহিত্য অনুষ্ঠানে বলতে গিয়ে আমি বলেছিলাম এটা,
একজন একটা গল্পতে এরকম নেগেটিভ দেখিয়েছিল। আমি বলেছিলাম যে দেখুন, ব্যাপার হচ্ছে আমাদের মনুষ্য চরিত্রের যেগুলো খারাপ দিক সেইগুলোকে প্রকাশ করবার জন্য যে আমরা তার উপরে পশুত্বটা চাপাই, এইটা কিন্তু খুব অপরাধ। পশুদের উপরে খুব অবিচার করা হয়। কারণ একটা বাঘ সে হিংস্র নয়, সে মাংসাশী। একটা হরিণ সে কিন্তু নিরীহ নয়, মানে সে হরিণ, সে বাঘ, সে মাংসাশী, স্তন্যপায়ী ও সরীসৃপ। এদের মধ্যে এই শকুনের খাদ্যটাই হচ্ছে ভাগাড়। তো সে ওপর থেকে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমি যেটাতে আসছে ওটাতে কনক্লুড করছি যে এইবারে আমি যখন মানুষের চরিত্রের মধ্যে ওই ব্যাপারটাকে দেখব, তখন কোথাও গিয়ে বা দেখব বা দেখাবো, তখন কোথাও গিয়ে হয় কি, সেই পশুটি বা সেই পাখিটি আমাদের কাছে ঘৃণ্য হয়ে ওঠে। তাকে আমরা ভালোবাসতে পারি না, কিন্তু আদর করতে পারি না। আপনি কখনো শুনবেন না কেউ শকুন পুষেছে সাপ করে, কিংবা তাকে গিয়ে এবার আদর করতে গেছে, কখনো শুনবেন না। কারণ ওই যে নেগেটিভ দৃষ্টিভঙ্গিতে দেখা হয়েছে, আমরা ভিলেন করে রেখেছি, প্রকৃতির বুকেও তাকে ভিলেন করে রেখেছি। ঠিক। তাহলে একজন স্রষ্টা হিসাবে যদি আমি ছবি আঁকি বা আমি যদি লিখি, আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমি একটা মানুষের অন্যায়ের দায় একটা নিরপরাধকে চাপিয়ে দিয়ে কেন তাকে সমাজের ভিলেন করে তুলব। আমার তো সেই দায়টাও বর্তায়। গতকাল আমার এক বিজ্ঞানী বন্ধু আমার ঘরে এসেছিলেন, দিয়ে বাথরুমে গেছে, দিয়ে ওখানে গিয়ে দেখছে একটা গেছো ব্যাঙ। আমাকে বাইরে এসে বলছে, একটা গেছো ব্যাঙ দেখলাম, ওটা কি পুষেছো? পুষেছি মানে ওকে তো আমি খেতে দিই না, তবে ওকে তাড়াইনি, ও আছে। বলছে কিন্তু ওখানে কি মেরে ফেলে, ওর নাকি বিষাক্ত খুব। কে বলেছে? তুমি গিয়ে যাও, ওকে এরকম করে হাতুলে আদর করো, দেখো চুপচাপ বসে থাকবে, ও আদর করতে দেবে। তো ও খুব অবাক হলো এবং ও একটু আদরও করে এলো ব্যাঙটাকে। তো এইটা হচ্ছে ব্যাপার। ওই যে আমার মাথাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে একজনের মাথাতে যে ওই ব্যাঙটা পেছাব করে দিলে খুব বিষাক্ত, সেটা কিন্তু সে করবে না। পেছাবটা ওরা কখন করে ফেলে, ওকে আক্রমণ করতে গেলে ভয় করবে, বা নেচার যেমন হবে তখন করবে, সব সময় তো করবে না। ন্যাচারাল যেটা সেটা নর্মালি করবে ওরা, কিন্তু যেটা ওই পিচকিরির মতো দিয়ে ওরা বেরোয়, ওটা সাধারণত ভয় পেয়ে পরে ওরা করে। তো এই তো হচ্ছে ব্যাপার। তা আমি ছবি আঁকার সময়ও, আমার লেখার সময়ও, এত বড় উপন্যাসের আপনি কোথাও দেখতে পাবেন না, আমার কোনো উপন্যাসের মধ্যেই দেখতে পাবেন না যে কোথাও কোনো ইয়েকে, চরিত্রের, মনুষ্য চরিত্রের নেগেটিভ দিককে দেখাবার জন্য একটি শব্দও পশুর উপরে দিয়ে ব্যবহার করি না। এটা অন্য বিষয়ে আসি। নতুন সরকার এসছে আমাদের পশ্চিমবঙ্গে, বাংলায়। গত কয়েক বছর ধরে পুরনো সরকারের একটা চল দেখছিলাম সাংস্কৃতিক জগতে, যেমন আমাদের দুর্গা উৎসব, খুব বড় উৎসব আসানসোল, সেখানে স্থানীয় শিল্পীদের একটু পিছনে রাখা হয়, বা একটু মানে হয়তো একটা মুম্বাইয়ের শিল্পী, প্রতিষ্ঠিত শিল্পীরা হয়তো খুব সাম্মানিক বেশি পেল, অর্থ বেশি পেল, বা সম্মানটা সবার সমান হবে। দুর্গাপুরের ক্ষেত্রে আমি দেখেছি, এখানকার যারা এটা পরিচালনা করতেন তারা সকলেই সেই সময়ের সরকারি লোক বা সেই পার্টির কর্মকর্তারা। নতুন সরকারের কাছে আমরা এটা চাইব যে স্থানীয় শিল্পীদের যেন সমমর্যাদা পায়, অর্থ না পায়, সম্মানটা যেন পায়। তুমি কি আমার সাথে একমত? নিশ্চিতভাবেই এ বিষয়ে দ্বিমত হওয়ার কোনো জায়গা আছে? যদিও আমি বিগত সরকারি কোনো অনুষ্ঠানে সেভাবে আমাকে ওরা ডাকেনি। একবার অবশ্যই এই দুর্গাপুর উৎসবে একবার ডেকেছিল কবিতা পাঠের জন্য, দুপুরবেলায়, হ্যাঁ, ভর দুপুর। তো ওখানে গিয়ে দেখেছিলাম ফাঁকা ছিল, তোমরা একটু, হ্যাঁ, আমি দেখেছিলাম যে ভর দুপুরে কয়েকজন আমাদের এখানকার যারা কবি লেখক তারা গেছেন, তারাই পড়ছেন, তারাই শুনছেন। তো তারপর থেকে আমি স্মারক দিয়েছিলেন। হ্যাঁ, স্মারক আমার মনে পড়ছে না, কারণ এই স্মারক দেওয়াতে আমি খুব বিব্রত বোধ করি। ঘরে জায়গাও নেই আর ওইগুলো রাখার। আমরা যখন লিখতে আসি তখন কোনো একজন স্মারক পেলে সেটা আমাদের কাছে মনে হতো ওইটা আমার অ্যাচিভমেন্ট। যেদিন আমি ওটা পাবো সেদিন বুঝবো যে হ্যাঁ, আমি কিছু লিখতে পারলাম। আর এখন মনে হয় বাবা এইটা আমাকে দিস না। হ্যাঁ, দুর্গাপুরের একজন প্রতিষ্ঠিত কবি দিশারিদা সেদিন বলছিলেন যে আমার বাড়িতে একটা স্মারক আছে, আর ওনার বাড়িতে একজন আসেন কাজ করার জন্য,
তিনি একটা ওই মিউজিক্যাল চেয়ার একটা স্মারক পেয়েছেন। তখন বলছেন যে আপনার এরকম আমার বাড়িতে একটা আছে। তো এটা শুনে তো একটু খারাপ লেগেছে যে একটা সাহিত্যের একটা স্মারক পাওয়া আর একটা মিউজিক্যাল চেয়ারে স্মারক পাওয়া, দুটোই সম্মান একই, কিন্তু কোথাও যেন একটু আমি এটার পক্ষপাতী নই, ওটাতে কিছু মনে হওয়া বা না হওয়া, আমার হলে ওটা মনে হতো না। যাকে আমি দেশের আমার খুব শ্রদ্ধেয় মানুষ, আমি ওনার সমালোচনা বা এ করছি না, একেবারেই করছি না, কিন্তু আমার হলে ওটা হতো না ব্যক্তিগত। কারণ ক্লাসিফিকেশন আমাদের কোন দিক দিয়ে যে ঢোকে আর কোন দিক দিয়ে প্রকাশ পায়, এটা কিন্তু খুব একটা ভয়ঙ্কর জায়গা। আমি আপনার আগের যে কথাটা সেটা নিয়ে একটা কথা বলি। আপনি বললেন যে আমাদের দুর্গাপুরের বা হয়তো অন্য জায়গাতেও হয়ে থাকতে পারে, স্থানীয় শিল্পীদের, হ্যাঁ, যে সাংস্কৃতিক জগতে এটা খুব একটা প্রচলিত কথা, সাংস্কৃতিক জগৎ। সংস্কৃতির আবার জগৎ কি? সংস্কৃতি হচ্ছে ওয়ে অফ লাইফ, যেমন জীবনধারা তাই সংস্কৃতি। সাংস্কৃতিক যদি হয় তাহলে জীবনধারা সম্বন্ধীয়। এইবারে কোথাও একটা কবিতার অনুষ্ঠান হচ্ছে বা কোথাও যাত্রা হচ্ছে বা কোথাও নাচ গান হচ্ছে বা আবৃত্তি হচ্ছে, এইগুলোকে অনেকে সংস্কৃতি বলে মনে করে। এটা একেবারেই মানে সংকীর্ণ চিন্তা এবং কখনোই তা নয়। সংস্কৃতি বলতে ওয়ে অফ লাইফকেই বোঝায়। এখন প্রচুর এটা নিয়ে গবেষণা হয়েছে, কথাবার্তা হয়েছে। আমি শুনি আমরা সাংস্কৃতিক কর্মী, কাউকে কিছু বলি না, কাকে কি বলবো, সাংস্কৃতিক কর্মী। সংস্কৃতির আবার কর্মী কি? আমার জীবনধারাতে আমি যেমন, হ্যাঁ, তেমনটাই আমার সংস্কৃতি। তো আগামী দিনে সমাজ এবং সংস্কৃতির কি পরিবর্তন দেখতে চাও? সব থেকে আগে দরকার যেটা বললাম, যে ওই যে বিনয়ে যে দ্রোহ থাকে, অর্থাৎ বিনয়ী হতে হবে প্রত্যেককে। আমাকে নিজেকেও বিনয়ী হতে হবে, আমার যে সরকারে যারা এলেন তাদেরকেও বিনয়ী হতে হবে। আমি কঠোর হস্তে দুষ্টের দমন করব, এটা ঠিক কথাই, কিন্তু সেই সৃষ্টের পালনটাও পাশাপাশি তো করবই। আমি দুষ্টের দমনের পদ্ধতিটা বলছি, যে দুষ্টের দমন করবার জন্য আমাকে কোথাও কোনো মোড়ে দাঁড়িয়ে খাপ পঞ্চায়েত বসাবার দরকার পড়বে না। তার জন্য আমাদের দেশের সংবিধান আছে, আমাদের আইন শৃঙ্খলা আছে, খাপ পঞ্চায়েতের বিরোধে সবসময় বিরোধী, নির্দিষ্ট পদ্ধতি আছে। সেই পদ্ধতি তারা অবলম্বন করবেন এবং তার যা শাস্তি হয় সেটা তিনি দেবেন। লোক সমক্ষে নিয়ে এসে পরে তাকে শাস্তি দেওয়া, এটার আমি পক্ষপাতী একেবারেই নই। একটা ভরা মঞ্চ, সেখান থেকে আমি কাউকে ধমকে উঠলাম, এই সংস্কৃতি তো দেখে এলাম নাকি কিছুদিন আগে পর্যন্ত, এইগুলোর পক্ষপাতী আমি মোটেও নই। আমি বর্তমান সরকার যারা এলেন তাদের আরেকটা সমাজের যেটা রোগ, একজন অভিযুক্ত হলেন, সে যতক্ষণ না আমাদের যে আইন প্রমাণিত হচ্ছে তত অভিযুক্ত হয়ে থাকলেন, দোষী নন, অভিযুক্ত। কিন্তু আমাদের সব ক্ষেত্রে, মিডিয়া বলুন, সব ক্ষেত্রে তাকে কিন্তু দোষী হিসাবেই, এটা ভারী অন্যায়, এটা খুব ভারী অন্যায়। তারা বোঝেন না, হয়তো টিআরপির জন্য করতে হয় তাদেরকে, মিডিয়ার কথা যেটা বললেন, পরে হয়তো সে বেকসুর খালাস পেয়ে গেল, কোনো প্রমাণ পেয়ে গেল। ঘটেছে তো প্রচুর, এবং এমন ঘটনাও ইতিহাস ঘাটলে আপনি যদি ক্রাইম হিস্ট্রি পড়েন দেখবেন যে এমন ঘটনাও ঘটেছে যে সে বেকসুর খালাস পেয়েছে, খালাস পাওয়ার পর আত্মহত্যা করেছে। কেন আমি আত্মহত্যাকে একেবারেই প্রমোট করছি না, একেবারেই না, খুব ঘৃণ্য কাজ, কিন্তু এটাও ভাবতে হবে যে কোনো একটি মানুষ মানসিক কোন অবসাদের জায়গাতে পৌঁছালে সেই রকম একটা স্টেপ নেয়। তো আমরা যারা সমাজে বসবাস করছি, আমাদের প্রত্যেকের একটি মানুষ অভিযুক্ত হতে পারেন, নিশ্চিতভাবে অভিযুক্ত হতে পারেন, হয়তো তার দোষ আছে, হয়তো তার নেই। যিনি অভিযোগ করেছেন তিনি হয়তো অসৎ উদ্দেশ্যে অভিযোগ করেননি, তিনি হয়তো সত্যিই ভেবেছেন যে তিনি দোষী, হ্যাঁ, তার মনে হয়েছে যে অভিযুক্ত। এবার তার মনে হওয়াটা তো ভুল হতে পারে। তো এই যে প্রচুর জটিল ব্যাপার, যেটা একটা নির্দিষ্ট পদ্ধতি আমাদের দেশে রয়েছে, সেই পদ্ধতি অনুযায়ী শেষ পর্যন্ত বিচার হয় এবং হয় বেকসুর খালাস পায় অথবা তার শাস্তি হয়। তো যতদিন না পর্যন্ত দোষী সাব্যস্ত হচ্ছে, শাস্তিটাই তিনি পাচ্ছেন, ততদিন পর্যন্ত তার সামাজিক মর্যাদা সামান্যতম ক্ষুণ্ণ হওয়া উচিত নয়,
করা উচিত নয়, কখনো উচিত নয়। কারণ কেউ বলতে পারবে না যে তিনি যে বেকসুর খালাস হবেন না, সেটা কোনো স্থিরতা নেই, কিন্তু আগে তো বলা যায় না। তাহলে তাকে যদি আগের থেকে আমরা দোষী ঘোষণা করে দিই, এরপরে তিনি যখন সোসাইটিতে ফিরে আসবেন বেকসুর খালাস হয়ে, তখন কি তিনি আর বুক ফুলিয়ে থাকতে পারবেন? থাকতে পারবেন না, কারণ সবাই তো তাকে বাঁকা নজরেই দেখবে, টেনা চোখেই দেখবে। এই একটা উদাহরণ দিই, এই যে ধরুন চাকরি দুর্নীতি হলো, আমার স্কুলে 3 জন আছে এরকম, খুব দুঃখ হয় ওদেরকে দেখলে। যাই হোক, আমি বলছি যে চাকরিতে গেল, টেন্টেড এবং নন টেন্টেড ভাগ করা হলো। যদিও টেন্টেডদের মধ্যে বলে দেওয়া হলো যে না, এদের মধ্যে যে নন টেন্টেডদের মধ্যেও বলে দেওয়া হলো যে এদের মধ্যে টেন্টেড নেই, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারবো না। সেটার উপরেই তো বেশ করে প্যানেলটা ক্যান্সেল করা হলো। যাই হোক, আমি বলছি 2016-তে যতজন নিযুক্ত হয়েছিলেন প্রত্যেককে বাঁকা চোখে দেখা হয়, এবং হয়তো সে সবজি ক্রয় করতে গেছে, সেখানে শুনতে হয়েছে স্যার কত সালে পাস করেছেন, কত সালে পাস করেছেন, আমাকেই শুনতে হয়েছে কত সালে স্যার আপনার জয়েনিং কত, স্যার জয়েনিং কত সালে। এই যে ব্যাপারটা, মানে এমনভাবে ইয়ে করে দেওয়া হলো, বাই চান্স যার 16-তে জয়েনিং, সে বেচারা হয়তো কোনো দোষী নয়, সে যথেষ্ট যোগ্য, মেধা দিয়ে তার মেধা দিয়েই চাকরি হয়েছে, তা সত্ত্বেও তাকে যে এটা শুনতে হলো, এটা কত বড় আঘাতটা লাগবে। তাহলে এই যে ছড়িয়ে দেওয়া, এবং এই সংস্কৃতিটা থেকে অন্তত আমরা বেরিয়ে আসি। এই এত চরম পর্যায়ের অরাজক একটা অবস্থা, যে যেমন পাচ্ছে বলে যাচ্ছে, ইয়ে করছে, এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে একটা সুস্থ সুন্দর দিক আমাদের বর্তমান সরকার, এবং মানুষকে বলতে দিক, তার কথা বাক স্বাধীনতা। হ্যাঁ, আমাদের যে বাক স্বাধীনতা সংবিধানে দেওয়া হয়েছে, সেটাকে বজায় রাখুক, মানুষকে বলতে দিক। মানুষ বলতে পেলে তার রাগ কম হয়, রাগটা প্রশমিত হয়ে যায়, সে তো প্রকাশ করে ফেলছে রাগটা। আর যদি চাপা রাগ থেকে যায়, তাহলে সে রিভোল্ট করে, তলায় তলায় সুযোগ পেলেই সে রিভোল্ট করবে। সব থেকে আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে। হ্যাঁ, সব থেকে ভুল থেকে শিক্ষা নিতে হবে। আমি বললাম 7-এর দশকে কংগ্রেস চলে যাওয়া, সেখানে কি অরাজক অবস্থার সৃষ্টি করেছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময়ে, তিনি কতটা দায়ী এটা তো এইটুকু সময়ের মধ্যে আলোচনা করা যাবে না। যুক্ত ফ্রন্ট, সেটাও চলে যাওয়া, বাম ফ্রন্ট দীর্ঘদিন থেকে গিয়ে পরে 34 বছরে সে চলে যাওয়া, তৃণমূল কংগ্রেস মাত্র 15 বছরেই চলে যাওয়া। মাত্র এই জন্য বললাম 15 বছরও বিরাট, কিন্তু তিনটে জেনারেশন। হ্যাঁ ঠিক, 34-এর নিরিখে। হ্যাঁ, সে তো কংগ্রেসও 7-এর দশক ধরুন, স্বাধীনতা থেকে 7-এর দশক পর্যন্ত থেকেছে। তো এই যে দীর্ঘ সময়, এইগুলো থেকে শিক্ষা নিয়ে জনপ্রতিনিধিরা আপনারা আমাদের মানুষ হয়ে উঠুন, আপনাদের প্রত্যেকের সমাজ সুন্দর নাম এই বলে খ্যাত হোক যে আপনারা আমাদের লোক। যাই হোক, আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করব, সময় একদম শেষ। মনি, অনেক ধন্যবাদ আমাদের আমন্ত্রণে আসার জন্য। আগামী দিনে অবশ্যই তোমাকে আবার পাবো আমরা। নিশ্চয়ই নিশ্চয়ই। আজকের সমাজ ও সংস্কৃতি এক্সপ্রেস এখানেই শেষ করছি। খুব ভালো থাকবেন আর দেখতে থাকবেন এক্সপ্রেস নিউজ। রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ, এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।